মানুষের জীবনকাল পর্যালোচনা যদি করি তাহলে 4টা পর্যায় পাওয়া যায়। কয়টা? 4টা পর্যায় পাওয়া যায়। একটা হচ্ছে শৈশব, কৈশোর, যৌবন এবং সংসার অথবা বৃদ্ধকাল। আর ধানের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, ধানেরও ঠিক সেই 4টা পর্যায় আছে। একটা হচ্ছে চারা পর্যায়, একটা হচ্ছে বাড়ন্ত পর্যায়, একটা হচ্ছে থোর পর্যায়, একটা হচ্ছে পাকা বা কাটা পর্যায়। ঠিক আছে, আজকে আমরা যে পর্যায়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে শৈশবে রূপা। শৈশবে রূপা এবং ধানের ক্ষেত্রে যদি আমি বলি, ধানের ক্ষেত্রে সেটা হচ্ছে চারা পর্যায়। ধানের ক্ষেত্রে কোন পর্যায়? চারা পর্যায়। এই যে রূপার ক্ষেত্রে যে আমরা কথাগুলো বললাম, এখন এগুলা যদি আমরা ধানের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি তাহলে বিষয়টা কি দাঁড়ায়? প্রথমত আপনারা ধান চাষের ক্ষেত্রে কি করেন? জমিটাকে সুন্দরভাবে চাষ করেন, তাই না? জমিটাকে সুন্দরভাবে চাষ করেন। জমিটাকে সুন্দরভাবে চাষ করার ফলে আপনারা অনেকে সার দেন অথবা ধান লাগানোর পরে সার দেন। না ভুল বললাম? ধান লাগানোর পরে সার দেন। এই যে ধান লাগানোর পরে আপনারা সার দেন অথবা ধান লাগানোর আগে সার দেন, একটা জমিতে 2 ধরনের খাদ্য উপাদানের দরকার হয়। উল্টায় দেন, একটা জমিতে 2 ধরনের খাদ্য উপাদানের দরকার হয়। একটা হচ্ছে মুখ্য খাদ্য আর একটা হচ্ছে অনুখাদ্য। মুখ্য খাদ্য কাকে বলে? মুখ্য খাদ্য হচ্ছে রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি, ফসফেট, জিপসাম, গোবর সার। এই যে নানাবিধ সারগুলো আছে এগুলো আমরা জমিতে দেই না? কি দেই না? এইগুলাকে বলা হয় মুখ্য খাদ্য। এই মুখ্য খাদ্যটা তো সচরাচর আমরা সবাই দিয়ে থাকি। জমিতে অত্যাবশ্যকীয় একটি খাদ্য উপাদান যেটার নাম হচ্ছে অনুখাদ্য। এই অনুখাদ্যটা যদি আপনি জমিতে না দেন তাহলে ধান গাছের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। এই সমস্যাগুলো দেখা দেওয়ার কারণে আপনি কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে পারেন না। কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত না হওয়ার অর্থ হচ্ছে 1 বিঘা জমি থেকে যে পরিমাণ ধান আপনারা আশা করেন ওই পরিমাণ ধান আপনাদের হয় না। আচ্ছা, আপনারা বলেন তো 1 বিঘা জমিতে ধান ফলাইতে গিয়ে আপনার চেষ্টার কোনো ত্রুটি থাকে? না পানি কম দেন, না সার কম দেন, না নিড়ানি কম করেন? সবগুলাই করেন না? আমার কথা বোঝা যাচ্ছে তো? সব চেষ্টাই তো আপনারা করেন, কিন্তু দেখা যায় ধান যখন আপনি কাটতেছেন, আপনি যখন অনুমান করতেছেন আমি 1 বিঘা থেকে 20 মন, 22 মন, 25 মন ধান নিব, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে 4-5 মন করে ধান আপনার কম হচ্ছে। আচ্ছা, ভুল বললাম নাকি? কি এরকম হয় না? এরকম কিন্তু হয়। ওই জন্য আমরা বলতেছি এই অনুখাদ্যর যদি অভাব আপনার জমিতে থাকে আপনি কখনোই কাঙ্ক্ষিত ফলনটা নিশ্চিত করতে পারবেন না। তাহলে এই অনুখাদ্যগুলো আমাদের ধানের জমিতে দেওয়া দরকার আছে কিনা বলেন তো? অবশ্যই দেওয়া দরকার আছে। এগুলোর অভাবজনিত কারণে আমাদের ধানের জমিতে কি সমস্যা হয়? প্রথমে যদি আমরা বলি এর অভাবজনিত কারণটা আপনি লক্ষ্য করতে লাগানোর 2 থেকে 3 সপ্তাহ পরে কি দেখা যাবে? আপনার দেখা যাবে যে পাতার উপরে তামাটে দাগ পড়বে। পাতার উপরে কি হবে? তামাটে দাগ পড়বে। এবং দেখবেন যে আপনি যখন রোয়া লাগায় আসছেন, লাগায় আসার পরে দেখবেন যে পাতাগুলো শুকে যাচ্ছে। আপনি মনে করবেন যে এই বিছন তুলে তো এখনই লাগাইলাম, এগুলো মনে হয় শুকে যাবে, এটাতে মনে হয় কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে না, আপনার ওই জমিতে গ্রোজিনের অভাবের কারণে আপনার পাতাগুলো শুকে যাচ্ছে। এবং পাশাপাশি কি হয়? আপনার ধান গাছের বৃদ্ধিটা থেমে যাবে। বৃদ্ধি কি হয়ে যাবে? থেমে যাবে। মানে 2-3 সপ্তাহে আপনার ধানের গাছটা যে পরিমাণ বেড়ে ওঠার কথা ওই পরিমাণ বেড়ে উঠবে না। যেরকম লাগাইছেন ওই রকমই থাকবে। আপনি মনে করবেন কি যে শীতের দিন বা ঠান্ডার দিনে যে হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে বিষয়টা ওইরকম না। বিষয়টা হচ্ছে আপনার ওই জমিতে গ্রোজিনের অভাবের কারণে আপনার ওই জমিতে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে? এবং পাশাপাশি দেখবেন ধানের গাছ কোথাও বসে যাবে, কোথাও ভেসে উঠবে। আমরা অনেকে এটাকে গাই বাছুরা বলি। ধানের গাছ অনেক সময় গাই বাছুরা হয়। এই গাই বাছুরা হলে আপনারা কি করেন? যেখানে বসে গেছে ওইখানে একটু বেশি সার দেন, আর যেখানে ভাসে উঠছে ওইখানে আবার কম সার দেন। আচ্ছা, এরকম যদি হয় আপনি বলেন তো ধান বের হওয়া পর্যন্ত ওই জায়গাটা কি সমান হয়? কখনো কিন্তু সমান হয় না।